হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন সত্য ঘটনা অবলম্বনে 2019 সালে মুক্তিপ্রাপ্ত টার্কিশ হরর কুলিয়াস দ্য প্রাইস অফ কার্স মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। এই মুভিটি বিশেষত সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় চরিত্র ও স্থানের নাম পরিবর্তন করা হয়েছে। কাহিনীর শুরুতে আমরা এক বিশেষ তথ্যের সম্মুখীন হই, যেখানে উল্লেখ করা হয়েছে বহু বছর আগে মানবজাতি ও কুলিয়াস জিন একসাথে বসবাস করত। কিন্তু কিছু সময় পর এই কুলিয়াস জিনরা হঠাৎ করে মানবজাতির চরম শত্রু হয়ে ওঠে। এই কারণে তাদেরকে বাধা প্রদান করার জন্য এক তন্ত্রে দীক্ষিত মহিলা পাথর ও অন্ধকার দিয়ে কালা জাদু করে কুলিয়াস জিন সম্প্রদায়কে চিরতরে বন্দি করে রাখে। বিশেষভাবে উল্লেখিত আছে, সেই মহিলার বংশধর ছাড়া কোনো সাধারণ মানুষ কুলিয়াস জিনকে মুক্ত করতে পারবে না। কিন্তু পরবর্তী সময়ে মানুষ লোভের বশবর্তী হয়ে মানবজাতি কুলিয়াস জিনকে নিজেদের ক্ষমতায় রেখে নিজ নিজ কাজে তাদেরই শক্তিকে ব্যবহার করার ইচ্ছে পোষণ করে। কিন্তু তারা জানতো না কুলিয়াস জিনের বর্বরচিত ক্রোধ ও হিংসা এই দুটোই মানুষের চেয়ে অনেক বেশি। এরপর কাহিনী শুরু হলে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে একটা পুতুল হাতে বসেছিল। মেয়েটির নাম ডেফনি। ডেফনির মাথার চুল আঁচড়ে দিচ্ছিল তারই মাসি নারমিন। চুল আঁচড়ে দেওয়ার সময় নারমিন দেখে ডেফনি তার পুতুলটাকে বিয়ের সাজে সাজিয়েছে। তাই সে ডেফনিকে বলে, তুমি যখন বড় হবে তখন তোমাকেও সুন্দর করে বউ সাজানো হবে। ডেফনি সেই কথা শুনে আনন্দে হেসে ওঠে। ঠিক সেই মুহূর্তে ডেফনির মা বাড়িতে ফিরে এসে সদর দরজায় নক করলে সে ছুটে যায় বাড়িতে মাসি এসেছে এই কথাটা বলার জন্য। নারমিন তখন ডেফনির হাত টেনে ধরে বলে, তোমার মাকে বলো না যে আমি এখানে এসেছি, কারণ আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। ডেফনি সেই কথা শুনে তার মায়ের কাছে গেলে হঠাৎ তার মায়ের ফোনে একটা কল আসে। কল রিসিভ করতেই উনি বুকচাপা কান্নায় ভেঙে পড়েন, কারণ উনি তখন জানতে পেরেছেন কিছুক্ষণ আগেই নাকি নারমিন মারা গেছে। ডেফনি সেই কথা শুনতেই ভয়ে চমকে ওঠে, কারণ সে জানে কিছুক্ষণ আগেই তার মাসি তারই মাথার চুল বেঁধে দিচ্ছিল। তাহলে এটা কিভাবে সম্ভব? কৌতূহলবশত বিষয়টা দেখার জন্য ডেফনি যখন নিজের ঘরের দরজা খোলে, তখন সে দেখে ঘরের মধ্যে তারই মাসির রূপ ধরে ভয়ঙ্কর দেখতে এক অশরীরী আত্মা বসে আছে। আত্মাটি ডেফনির দিকে চাইতেই ঘটনার দৃশ্য পরিবর্তিত হয়ে বেশ কয়েক বছর পরে চলে যায়। আমরা দেখি জঙ্গলের পথ ধরে গাড়িতে চেপে চারজন বন্ধুকে যেতে। তাদের নাম অনিল, বেইজা, গোরখাম ও ডেফনি। আসলে এই চারজন বন্ধু মিলেই একটা ফটোগ্রাফি কন্টেস্টে অংশগ্রহণ করেছিল। ফটোগ্রাফি কন্টেস্টের মূলত বিষয়বস্তু ছিল কোনো ঐতিহাসিক স্থানের ছবি সংগ্রহ করা, যার পুরস্কার মূল্য $50,000। এই কারণে ছবির উদ্দেশ্যে অনিল ও গোরখাম দুই বন্ধু তাদের গার্লফ্রেন্ডকে সঙ্গে করে এই ট্রিপে বেরিয়ে পড়ে। বহু দূরের পথ অতিক্রম করার ফলে ডেফনি গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে। তখন সে ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সে বিয়ের পোশাক পরিধান করে যন্ত্রচালিত পুতুলের মতন এক অচেনা মহিলার হাত ধরে এগিয়ে চলেছে একটা গভীর জঙ্গলের মাঝে থাকা পরিত্যক্ত জলাশয়ের নিকট। মহিলাটি জলাশয়ের কাছে পৌঁছালে উনি ডেফনিকে একটা স্থানে বসিয়ে তার হাতের উপর ছুরির সাহায্যে কালো কালি লেপন করতে থাকে। দেখে এটা বোঝা যায় ওটা কোনো কালা জাদুর প্রক্রিয়া। অপরদিকে ডেফনি তখন পাথরের মূর্তির মতন চুপ করে বসে আছে। এমন সময় সেই মহিলা নিজের মুখ থেকে কালো কাপড় টেনে সরিয়ে ফেলেন। দেখা যায় মহিলার দুই ঠোঁট সুতো দিয়ে সেলাই করা। এই দৃশ্য দেখে ডেফনি চেতনা ফিরে পেয়ে চিৎকার করে ওঠে। এদিকে আমরা দেখি ডেফনি তখন চিৎকার করে ঘুম থেকে জেগে উঠেছে। বন্ধুরা চিৎকার শুনে গাড়ি থামালে ডেফনি সকলকে দেখে নিজেকে শান্ত করে। সেই মুহূর্তে তারা যেখানে গাড়িটাকে দাঁড় করিয়েছিল সেই স্থানের কাছে দূরে কোনো জনবসতির চিহ্ন পর্যন্ত ছিল না। তাদের সকলের মনে হচ্ছিল হয়তো তারা ভুল করে পথ হারিয়েছে। কিন্তু সেই সময় অনিল সকলকে শান্ত করে বলে, আমরা ঠিক জায়গায় এসেছি, কারণ এই জায়গার কথাই আমার বন্ধু তানের বলেছিল। তানের হলো অনিলের বন্ধু। তানেরের কথা অনুযায়ী
সেই এলাকাতেই কোথাও একটা হোটেল রয়েছে, যেখানে তারা চাইলে সকলেই ভালোভাবে থাকতে পারে। এখন প্রশ্ন হলো, যেখানে জনবসতির চিহ্ন নেই সেখানে হোটেলের দেখা কিভাবে মিলবে? ঠিক তখনই হঠাৎ করে গাড়ির মধ্যে থাকা রেডিওটা নিজে থেকেই বেজে ওঠে ও অদ্ভুতভাবে অফ হয়ে যায়। তারা আবার সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাবার পর চলার পথ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পথের মাঝে একটা সাইনবোর্ড চোখে পড়ে, যেখানে লেখা আছে ক্রেজি ব্রাইড উইন্ড মিল। গাড়ি বাম দিকের পথ ধরে এগোতে থাকলে অল্পক্ষণের মধ্যেই জনবসতির দেখা মেলে। তারা তখন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানার চেষ্টা করে হোটেলে পৌঁছানোর ঠিকানা। কিন্তু অদ্ভুত একটা বিষয় হলো, ঠিকানা জিজ্ঞাসা করলেই কেউ কোনো উত্তর দিচ্ছিল না। সকলেই কেমন যেন নির্বিকার চিত্তে তাদের দিকে চেয়েছিল। আরও কিছুটা এগোলে তাদের গাড়ির কাছে এগিয়ে এসে একজন বুড়ো ওঝা জিজ্ঞাসা করে, তারা কি পথ হারিয়ে ফেলেছে? উত্তরে অনিল বলে, আমরা এখানে ঐতিহাসিক স্থানের কিছু ছবি সংগ্রহ করতে এসেছি, কিন্তু আমরা আমাদের হোটেল খুঁজে পাচ্ছি না। তখন ওঝা নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম কানবের। কে বলেছে এই এলাকায় হোটেল আছে? এই তল্লাটে কোনো হোটেল নেই, তবে এখানে শুধুমাত্র আমার একটা গেস্ট হাউস রয়েছে। বাইরে থেকে কোনো ট্যুরিস্ট এলে তারা আমার গেস্ট হাউসেই রাত কাটায়। এখন যদি আপনারা সেখানে থাকতে চান তাহলে একটা ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু এখন সেটা অপরিষ্কার অবস্থায় রয়েছে। কিছু মনে না করলে আজ রাতটা বরং আমার বাড়িতে কাটিয়ে দিয়ে পরের দিন গেস্ট হাউসে শিফট হয়ে যাবেন। এই সময়ের মধ্যেই আমি গেস্ট হাউস পরিষ্কার করানোর ব্যবস্থা করছি। এছাড়া এই গ্রামে একটা অদ্ভুত জায়গা আছে, যে জায়গাকে ঘিরে অনেক রহস্যময় কাহিনী জড়িয়ে রয়েছে। যদি আপনারা সেই জায়গায় যেতে ইচ্ছুক থাকেন তাহলে আমি সেই জায়গাটাও ঘুরিয়ে দেখাতে পারি। এই কথা শুনে চারজনেই কানবেরের বাড়িতে রাতটুকু আশ্রয় নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর যখন তারা কানবেরের বাড়িতে পৌঁছায় তখন অনেক রাত। সোফায় বসে চারজন নিজেদের মধ্যে কথা বলছে। এমন সময় হঠাৎ তারা নজর করে কানবেরের ছেলে ইসমাইল ঘরের মেঝেতে উল্টো দিকে মুখ ফিরিয়ে বসে একটা অদ্ভুত ধরনের কবিতার লাইন পাঠ করে চলেছে। এরপর কানবের সেখানে এলে ইসমাইলকে পাশের ঘরে যেতে বলে। সে চলে গেলে উনি সকলের সঙ্গে গল্প করতে থাকে। গল্প চলাকালীন সময় কানবেরের স্ত্রী হাসির সকলের জন্য চা নিয়ে আসলে ডেফনি তার দিকে তাকাতেই চমকে ওঠে, কারণ গাড়িতে আসার পথে তার দুঃস্বপ্নে এই মহিলাকে সে দেখেছিল। কিন্তু সে ওই বিষয়টাকে মনের ভুল মনে করে ওয়াশরুমে যায় তার ড্রেসে পড়ে যাওয়া চা পরিষ্কার করতে। এদিকে তখন কথার মাঝে গোরখাম সেই জায়গাটার বিষয় জানতে চাইলে কানবের তাকে জানায় এই গ্রামের জঙ্গলের মাঝে একটা জলাশয় আছে, আর সেই জলাশয়ের পাশেই আছে একটা সাইন। সাইন বলতে বোঝায় কারো স্মৃতির উদ্দেশ্যে বানানো পবিত্র সমাধিকে। এই সাইনকে ঘিরে আছে অদ্ভুত এক ঘটনা। বহু বছর আগে গ্রামের এক সুন্দরী মেয়ে এক মিল মালিকের প্রেমে পড়েছিল। ছেলেটাও তাকে বড়ই ভালোবাসত। দীর্ঘ সময় পর মেয়েটি ছেলেটিকে বিয়ের প্রস্তাব দিলে ছেলেটি বিয়ে করতে রাজি হয় না। মেয়েটি বহুবার ছেলেটিকে এর কারণ জানতে চাইলে ছেলেটি এই বিষয়ে কোনো উত্তর দেয় না। এরপর একদিন কাউকে কিছু না বলেই হঠাৎ করে ছেলেটা নিরুদ্দেশ হয়ে যায়। মেয়েটি তখন নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে অদ্ভুত সব কার্যকলাপ করতে শুরু করে, যে কারণে তার পিতামাতা মেয়েটিকে নানান কবিরাজের কাছে নিয়ে যান, কিন্তু কোনোভাবেই মেয়েটি সুস্থ হয়ে ওঠে না। তখন গ্রামের এক অজ্ঞাত কবিরাজ মেয়েটির মা বাবাকে জানায়, আপনাদের মেয়েকে জঙ্গলের মাঝে ওই জলাশয়ে নিয়ে যান, যেখানে এক জিন আছে, সে চাইলে আপনার মেয়েকে সুস্থ করে দেবে। কবিরাজের কথা শুনে ওই মেয়েটিকে বিয়ের পোশাক পরিয়ে ওই জলাশয়ে নামাতেই মেয়েটি অদ্ভুত আচরণ করতে থাকে। ইতিমধ্যেই মেয়েটির বাবা মা লক্ষ্য করে জলাশয়ের মাঝে একটা পুরুষাকৃতির অবয়ব কখন যেন এসে দাঁড়িয়েছে এবং সে তাদের মেয়েটিকে ইশারায় নিজের কাছে ডাকছে। মেয়েটি তখন জল ভেঙে সম্মোহিতের মতন সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় হঠাৎ চোখের সামনে থেকে নিমিষের মধ্যে তারা দুজনেই একসাথে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর থেকে মনে করা হয় ওই মেয়েটির আত্মা সেখানেই রয়ে গেছে। তাই মেয়েটির উদ্দেশ্যে একটা সাইন প্রতিষ্ঠা করা হয়
সেই দিনের পর থেকেই এই গ্রামের মানুষ নিজের অপূর্ণ ইচ্ছাকে পূর্ণ করতে সেখানে পৌঁছিয়ে দোয়া করে আসে। আর এই ঘটনার পর থেকেই এই জায়গাটার নাম ক্রেজি ব্রাইড ভিলেজ হয়। এই সূত্রে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই গল্পে দেখানো দৃশ্য আর ডেফনির স্বপ্নে দেখা দৃশ্য হুবহু মিলে যায়। গল্প শুনে অনিল বেশ উত্তেজিত হয়ে যায়। সে কানবেরকে জানায় আগামীকালই আমরা ওই জায়গাটা দেখতে যাব। অপরদিকে তখন ডেফনি ওয়াশরুমে ছিল। সে মনে করে কেউ যেন তাকে লুকিয়ে দেখছে। ঠিক সেই সময় কানবেরের স্ত্রী হাসির তোয়ালে নিয়ে তার সামনে উপস্থিত হয়। ডেফনি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তখন কানবেরের বাড়ির বাইরে দাঁড়িয়ে একটি ভদ্রলোক বাড়ির দিকেই নজর রাখছিল। একসময় সেই লোকটি বাড়ির ভিতরে প্রবেশ করতে গেলে কোনো এক অদ্ভুত অশরীরী শক্তি সেখানে এসে লোকটিকে বাধা দেয়। এই লোকটি আসলে কে ছিল সেই বিষয়ে আমরা পরে জানতে পারবো। রাতে সকলে ঘুমিয়ে পড়লে কানবেরের ছেলে ইসমাইল তাদের রুমে আবারও উপস্থিত হয়ে সেই অদ্ভুত কবিতা পাঠ করতে থাকে। সেই শব্দে অনিলের ঘুম ভাঙলে সে চমকে উঠে বেইজাকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর গোরখামের ঘুমও ভেঙে যায়। তারা তিনজন মিলে দেখে ইসমাইলের কার্যকলাপে কখন যেন ডেফনি পজেসড হয়ে বিছানায় বসে আছে। এটা দেখে তিনজনে ভয়ে পালাতে গেলে কানবের কুড়ুলের এক কোপ অনিলের পেটে বসিয়ে দেয়। কানবেরকে সেই মুহূর্তে দেখে মনে হয়েছিল সে যেন কোনো শয়তানি শক্তির দ্বারা পজেসড হয়েছে। এই কাণ্ড দেখে বেইজা ও গোরখাম সেখান থেকে পালাতে গেলে দেখে গ্রামবাসীরা তাদেরকে ঘিরে ফেলেছে, যেখানে সকল গ্রামবাসীদের চেহারা এক ভয়ঙ্কর শয়তানের মতো। এমন সময় চারজন ঘুম থেকে চমকে জেগে ওঠে। তখন বোঝা যায় এটা তাদের কাছে একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এটাই যে চারজন একই সময়ে একই স্বপ্ন কিভাবে দেখল এবং প্রত্যেকে একে অপরের স্বপ্নে উপস্থিত ছিল। ভোর হয়ে যাওয়ার কারণে তারা সকলেই সেই দুঃস্বপ্নকে আর কোনো গুরুত্ব দেয় না। নিজেদের মনকে শান্ত করলে তারা বুঝতে পারে তাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তাই তারা দ্রুত রেডি হয় ও অনিল কানবেরকে জিজ্ঞাসা করে উনি সাইন ও জলাশয় দেখাতে তাদেরকে কখন নিয়ে যাবে। উত্তরে সে বলে সাইন এখান থেকে অনেকটা দূরে অবস্থিত, তার সঙ্গে তোমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছ, তাই আজ আর সেখানে যাওয়া সম্ভব নয়। কিন্তু তোমরা চাইলে তোমাদেরকে আজ ওই মিল দেখাতে নিয়ে যেতে পারি। এরপর তারা মিল দেখতে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছালে দেখা যায় মিলের বাইরে একজন লোককে বসে থাকতে। চারজন মিলে ছবি তুলতে মিলের ভিতরে গেলে তারা নিরাশ হয়, কারণ মিলের ঘরগুলোতে আটা ছাড়া আর কিছুই ছিল না। সকলে যখন হতাশ হয়ে মিলের বাইরে আসে তখন কানবের ওই মিল সম্পর্কিত একটা অদ্ভুত ঘটনার কথা শোনায়। একটা সময়ে ওই মিলের মালিক জিনের সঙ্গে একটা চুক্তি করে। চুক্তি অনুযায়ী জিন প্রতি বছর একটা করে মানুষকে তার সাথে নিয়ে যাবে এবং তার পরিবর্তে জিন তাদেরকে আনাজপাতি দান করবে, যাতে সে ও তার পরবর্তী প্রজন্ম চিন্তা মুক্তভাবে জীবন অতিবাহিত করতে পারে। কানবের চুপ করতেই সকলে হাসতে থাকে, কারণ সবার কাছে এটা নিছকই একটা বাচ্চা ভোলানোর গল্প বলেই মনে হয়েছিল। অপরদিকে সেই সময় একটি অচেনা লোককে দেখা যায় যে শুরুর দিন থেকেই এই চারজনের উপর নজর রেখে চলেছিল। মিল অভিযান নিরাশজনক হওয়ায় তারা কানবেরের গেস্ট হাউসের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছালে কানবের সব কিছু বুঝিয়ে দিয়ে একাই ফিরে যায়। এরপর বিকেল গড়িয়ে রাত হলে হঠাৎ গেস্ট হাউসে লোডশেডিং হয়, চারিপাশটা অন্ধকারে ডুবে যায়। অপরদিকে সেই এলাকা বড়ই নির্জন, কাছাকাছির মধ্যে কোনো খাবার দোকান নেই। এইসব কথা ভেবে তারা মনে করে এইভাবে আর কয়দিনই বা সেখানে থাকা যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় পরদিন সাইন দেখেই তারা ফিরে যাবে। এমন সময় সদর দরজায় কড়ানাড়া শব্দ হয়। গোরখাম দরজা খুললে দেখে কানবের দাঁড়িয়ে। সে এসেছিল তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানবার জন্য। কানবের সকলকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে, কারণ পরদিন ভোর থাকতেই তাদের সকলকেই সাইনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। তখন মাঝরাত। দূরে কোনো গভীর জঙ্গলে কয়েকজন মানুষ কালো কাপড় পরিধান করে আগুন জেলে কিছু একটা অদ্ভুত রিচুয়াল করছিল। ঠিক সেই সময় ডেফনির ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় একটা অদ্ভুত আওয়াজ, যা পাশের ঘর থেকেই আসছিল। আওয়াজ শুনে সেই ঘরে গেলে দেখে বেইজা ও গোরখাম আপত্তিজনক অবস্থায় সেখানে রয়েছে। ডেফনি সেই আপত্তিকর দৃশ্য দেখে অবাকও হয়, আবার দুঃখও পায়। সে চুপচাপ কাঁদতে কাঁদতে পাশের ঘরে চলে যায়, যেখানে অনিল
পজেসড অবস্থায় বসেছিল। এটা দেখে ডেফনি চিৎকার করে উঠলে পাশের ঘর থেকে বেইজা ও গোরখাম ছুটে আসে। পর মুহূর্তেই অনিল ডেফনির গলা চেপে ধরে, আর তখনই চমকে উঠে ডেফনি দেখে এটাও তার একটা দুঃস্বপ্ন ছিল। তখনই পাশের ঘর থেকে বেইজার কান্নার শব্দ শোনা যায়। ডেফনি সন্তর্পণে পা ফেলে এগিয়ে যেতেই দেখে অনিল ও গোরখাম মিলে বেইজাকে হাত পা বেঁধে ফেলে রেখেছে। পরক্ষণেই তারা দুজন মিলে ডেফনির হাত পাও বেঁধে ফেলে। এরপর গোরখাম বেইজাকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে ডেফনিকে মারতে গেলে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এর মানে সে স্বপ্নের মধ্যেও আরও একটা স্বপ্ন দেখছিল। এই অদ্ভুত দুঃস্বপ্ন দেখার পর সে ওয়াশরুমে গেলে আয়নায় দেখতে পায় ঠিক তার পিছনে সেই অচেনা লোকটা কখন যেন এসে দাঁড়িয়েছে। ডেফনি কিছু বলার আগেই সেই লোকটি ডেফনিকে কিস করতে শুরু করে। দৃশ্য এখানে কাট হয়ে পরের দিনের ঘটনায় চলে যায়। ভোর থাকতেই সকলে রেডি হয়ে গেলে কানবের তাদেরকে নিয়ে সাইনের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে যাওয়ার সময় একটা বিষয় বড়ই অদ্ভুত দেখায় যে কানবের কেন জানি না ডেফনিকে ব্রাইড বলে সম্বোধন করছিল। গন্তব্যস্থলে পৌঁছালে কানবের সকলকে সেই অদ্ভুত জলাশয়, মানে যেখানে সেই ব্রাইড মেয়েটি অদৃশ্য হয়েছিল, সেই স্থান ও সাইন দেখায়। অপরদিকে তখন ডেফনি শরীর খারাপের অজুহাত দিয়ে তাদের সঙ্গে না গিয়ে একলা গাড়ির কাছেই দাঁড়িয়েছিল। এমন সময় সে অনুভব করে আশেপাশে কারোর উপস্থিতিকে। সে এগিয়ে যায় জঙ্গলের দিকে। এদিকে তখন কানবের তাদেরকে গল্পটা খুলে বলে। উনি বলেন কিভাবে সেদিন মিলের মালিক একজন ওঝার সাহায্য নিয়ে কুলিয়াস জিনকে মুক্ত করে তার শক্তিকে প্রয়োগ করার কথা ভাবে। ওঝার শরীরে যেহেতু ওই তন্ত্রসিদ্ধ মহিলার বংশের রক্ত বইছিল, তাই সে খুব সহজেই কুলিয়াস জিনকে নিয়ন্ত্রণে রেখে মুক্তি দেয়। কিন্তু তারা এটা ভুলে যায় যে কুলিয়াস জিনেরা মানব জাতির উপর কতটা ক্রোধ ও হিংসা পোষণ করে। তারা সেদিন কুলিয়াস জিনের সাথে চুক্তি করে ধন দৌলত ও খাদ্যশস্য চিরতরের জন্য পেতে চেয়েছিল, যাতে তাদের পরবর্তী প্রজন্ম বসে খেতে পারে। এর পরিবর্তে প্রতি বছর একজন মানুষের আত্মাকে জিনের হাতে অর্পণ করা হবে, এমনটাই চুক্তিবদ্ধ হয়। কিন্তু কুলিয়াস জিন মুক্তি পেতেই সবার প্রথমে সেই মিলের মালিকের প্রাণ নিয়ে নেয়। এরপর থেকে সময়ের সাথে তাল রেখে এই গ্রামে কুলিয়াস জিন তাদের প্রভাব বিস্তার করতে থাকে। এই কুলিয়াস জিনেরা এমন একটা প্রজাতির হয় যারা মানুষের রূপ ধরে নিজেদের গোষ্ঠী তৈরি করে মানুষদের মাঝেই বসবাস করতে পারে। এই কথা শুনে কেউই বিশ্বাস করতে চায় না, বরং এই বিষয়ে মজা করতে থাকে। অপরদিকে তখন সেই অচেনা লোকটি, মানে যে গতকাল রাতে ডেফনির সঙ্গে ওয়াশরুমে ছিল, সে ডেফনির কাছে এসে বলে, আমি তোমার জন্য বহু বছর অপেক্ষা করেছি। মনে পড়ে তোমার সেই ছোটবেলার কথা, যেদিন আমি নিজে হাতে তোমার চুল আঁচড়ে দিয়েছিলাম? এই কথা শুনে ডেফনি চমকে ওঠে। আর আমরা তখন বুঝতে পারি কাহিনীর শুরুতে যে বাচ্চা মেয়েটির মাসি তার চুল আঁচড়ে দিচ্ছিল, ওই বাচ্চা মেয়েটি হলো ছোট ডেফনি। আর সেই দিন ডেফনির মাসি নারমিন নয়, বরং তার রূপ ধরে এই লোকটি সেখানে উপস্থিত ছিল, যে আসলে কুলিয়াস জিন। তার নজর ডেফনির উপরে বাল্যকাল থেকেই ছিল। ডেফনি কিছু বুঝে ওঠার আগেই লোকটি তাকে অজ্ঞান করে তার দুই ঠোঁটকে সুতো দিয়ে সেলাই করে দেয়। এদিকে অনেকটা সময় পেরিয়ে গেলেও ডেফনির দেখা না মিললে বাকি বন্ধুরা তাকে খুঁজতে গেলে জঙ্গলের মাঝে ডেফনিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ডেফনিকে সঙ্গে করে জঙ্গলের পথে ফিরে যাওয়ার সময় জিনের ভয়াবহ কণ্ঠে আমরা আরও একটা ঘটনার কথা জানতে পারি। আসলে ডেফনি ওই তন্ত্রসিদ্ধ মহিলার বংশধর, যিনি প্রথম কুলিয়াস জিনকে কালাজাদুর দ্বারা বন্দি বানিয়েছিল। এই কারণেই কুলিয়াস জিনদের রাগ ওই বংশের মেয়ে ডেফনির উপরেও ছিল। অন্যদিকে কানবেরের ছেলে ইসমাইল যখন দুইজন বাচ্চার সঙ্গে খেলা করছিল, তখন সেই লোকটি আবারও চলে আসে, যে সেই রাতে কানবেরের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু জিন লোকটিকে বাড়িতে ঢুকতে দিত না। লোকটিকে দেখতেই ইসমাইল বলে ওঠে, আমরা প্রত্যেকেই কুলিয়াস জিন। এই কথা শুনে লোকটি সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর রাত হলে দেখা যায় আজও তারা ডেফনির ওই অবস্থার জন্য ফিরে যেতে পারবে না, কারণ তখনও ডেফনি চেতনা ফিরে পায়নি। এই কারণে গোরখাম টর্চ হাতে গ্রামের পথে বেরিয়ে পড়ে ডাক্তার খুঁজতে। কিন্তু তেমন কাউকে না পেয়ে সে কানবেরের বাড়িতে গেলে সেখানে জিনেরা তাকে তাড়া করে। গোরখাম সেখান থেকে ভয় পালিয়ে আসে। গোরখাম ফিরে এসে
সকলকে সেই কথা জানালে তারা এই বিষয়কে মনের ভুল মনে করে ডেফনির জন্য আজকের রাত ওখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর গভীর রাত হলে কানবের গ্রামের কয়েকজন লোককে সঙ্গে করে জঙ্গলের মাঝে এক অদ্ভুত রিচুয়াল করতে শুরু করে, যার প্রভাবে ডেফনি পজেসড হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। অল্পক্ষণ পর সকলের ঘুম ভাঙলে ডেফনিকে সেখানে দেখতে না পেলে তারা অবাক হয়ে যায়। যে মেয়েটা দীর্ঘ সময় ধরে চেতনা হারিয়ে পড়েছিল সে হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে কোথায় গেল। বিষয়টার গুরুত্ব আন্দাজ করে সেই মুহূর্তেই সকলে টর্চ হাতে পথে বেরিয়ে পড়ে আর ডেফনিকে খুঁজতে থাকে। নিশুতি রাতে পথ চলতি গ্রামবাসীদের দেখতে পেয়ে তারা সাহায্য চাইলে চমকে ওঠে, কারণ তখন গ্রামবাসীদের চেহারায় এক অদ্ভুত পরিবর্তন এসেছিল। তাদের মুখগুলো পৈশাচিক রূপ ধারণ করেছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা প্রত্যেকেই এক একটা জিন। এদের হাত থেকে কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে কানবেরের বাড়িতে পৌঁছালে তারা অবাক হয়ে যায়, কারণ বাড়িটা দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে সেখানে কেউ আসেনি। কিন্তু একদিন আগেই তারা এই বাড়ি থেকে ঘুরে গেছে। তাহলে এটা কিভাবে সম্ভব? এই কথা ভাবতেই ওখানে থাকা জিনেরা ভয় দেখাতে থাকে। ভয় পেয়ে তারা আবারও ফিরে আসে কানবেরের গেস্ট হাউসে। তাদের সঙ্গে ঘটে চলা এই ভয়াবহ ঘটনার ফলে সকলেই বাকরুদ্ধ হয়ে পড়ে। এমন সময় বাড়ির সদর দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। ভয়ে ভয়ে দরজা খুললে তারা দেখে তাদের সঙ্গে সেই লোকটা দেখা করতে এসেছে যে কানবেরের বাড়িতে ঢোকার জন্য বহুবার চেষ্টা করেছিল। লোকটি জানায় তাদের মতোই কোনো এক বন্ধু তাকে এই গ্রামে একটা হোটেল আছে বলে মিথ্যে গল্প বানিয়ে স্পেশাল হানিমুনের জন্য পাঠিয়েছিল। কিন্তু এখানে আসলে সে বুঝতে পারে এই গ্রামে কোনো জিনিসই স্বাভাবিক নয়। আর এরই মাঝে ওনার স্ত্রী মারা যায়। সে অনেকবার চেষ্টা করেছে তার স্ত্রীকে নিয়ে এই গ্রাম ছেড়ে পালাতে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। দেখতে দেখতে একটা বছর কেটে গেলেও আজও সে এই গ্রাম ছেড়ে বের হতে পারেনি। এরই মাঝে একদিন কানবেরের বাড়িতে আলো জ্বলতে দেখলে আমি সন্দেহ করি আমারই মতন কেউ একজন এই চক্র বুহে ফেসে গেছে। সেই দিন থেকে আমি অনেকবার চেষ্টা করেছি তোমাদেরকে সতর্ক করতে, কিন্তু পারিনি, কারণ কানবেরের বাড়ি আগলে রয়েছে এক ভয়ঙ্কর জিন। সে প্রতিবার আমাকে এখানে আসতে বাধা দিয়েছে। আশা করি তোমরা এই কয়দিনে বুঝে গেছো এই গ্রামে কেউই আর জীবিত নেই, কারণ সকলেই কুলিয়াস জিনদের হাতে মারা গেছে। এখন তোমরা যাদেরকে মানুষ রূপে দেখতে পাচ্ছ আসলে তারা সকলেই কুলিয়াস জিন। আর তোমাদেরকে যে বন্ধুটি এখানে পাঠিয়েছে হতে পারে সে নিজেও একজন কুলিয়াস জিন। কথা শেষ হতেই লোকটি কোথায় যেন অদৃশ্য হয়, আর তখনই শুরু হয় ঘরের মধ্যে জিনেদের আনাগোনা। ভয়ে তিনজনেই পালাতে থাকে। পালানোর সময় তারা পথের মাঝে সেই লোকটিকে মৃত অবস্থায় উদ্ধার করে, যে লোকটি কিছুক্ষণ আগেই তাদের সঙ্গে সশরীরে বসে কথা বলছিল। প্রাণের ভয়ে পালিয়ে আরও কিছুটা দূরে পৌঁছালে তারা একটা বাড়ি দেখতে পায়। বাড়ির ভিতরে প্রবেশ করতেই জিনেরা অনিল ও গোরখামের চোখে কাঁচি বিদ্ধ করে চোখ নষ্ট করে দেয়। সেই দেখে বেইজা ভয়ে ছুটে পালিয়ে রাস্তায় এলে তার পথ আগলিয়ে দাঁড়ায় পজেসড অনিল ও গোরখাম। বেইজা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে জঙ্গলের মাঝে থাকা সেই পরিত্যক্ত জলাশয়ের সামনে গিয়ে পৌঁছায়, যেখানে তার জন্যই অপেক্ষা করছিল সেই মানুষরূপী জিন, যার কারণে ডেফনি চেতনা হারিয়ে ফেলেছিল। একসময় সেই জিন বাকি মেয়েদের মতোই বেইজাকেও তার সঙ্গে করে নিয়ে যায়। বেইজা অচেতন অবস্থায় জিনের কোলে শুয়ে জলাশয়ের মাঝে এগোতে থাকে। এখানেই দৃশ্য কাট হলে আমাদেরকে কিছু ঘটনার কথা বলা হয়। মানবজাতির মতোই কুলিয়াস জিনদের লোভ লালসা সময়ের সাথে বাড়তে থাকে, কারণ চুক্তি অনুযায়ী যখন প্রতি বছর একজন মানুষের আত্মাকে জিন তার সঙ্গে করে নিয়ে যাবে কথা হয়েছিল, তখন জিন তা না করে প্রতি বছরে একাধিক মানুষের আত্মাকে তার সঙ্গে নিয়ে যেতে থাকে। এরপর কেটে যায় 1 মাস। দেখা যায় আবারও এক কাপল এই গ্রামে এসেছে হানিমুন করতে, যাদেরকে দেখে কানবের এগিয়ে যায় পথ প্রদর্শক হিসাবে। অপরদিকে তখন দূরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল ইসমাইল ও তার বন্ধুরা। এর মানে নবাগত দম্পতিও একটা সময় কুলিয়াস জিনের শিকার হবে। এখানেই এই কাহিনী শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও।
যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য